সর্বনাশ ঘটল তো। আচ্ছা, এটা ভুতুড়ে বই নয় তো? যাকগে, আমার কাছ থেকে যখন কিছুতেই যাচ্ছে না, তখন থাক, আর একে ফেলে কাজ নেই, বাড়িতেই নিয়ে গিয়ে রাখি। হঠাৎই বিশ্ব এক্কেবারে আমি হতবাক হয়ে গেলাম। দেখলাম সেই বইখানা আমার টেবিলের উপরে খোলা অবস্থায় পড়ে রয়েছে। দেখে মনে হলো এই মাত্র কে যেন পড়তে পড়তে উঠে গেছে। কিন্তু আমার ঘরে এই সময় কে আসবে? এই অজিতের বাচ্চার সঙ্গে আমার সেই ভুতুরে বইটারও কি কোনো সম্বন্ধ আছে? মানুষের জীবনে এমন ঘটনা ঘটে যার কোনো মানেই পাওয়া যায় না। ভাবতে গেলে দিশাহারা হয়ে যেতে হয়। কেন ঘটলো কে জানে? এই বলে চুপ করে বসে থাকা ছাড়া আর কোনো উপায় নেই। সেই রকম ঘটনা যে সকলের জীবনে সব সময় ঘটে তা নয়, কদাচিৎ কখনো কারো কারো জীবনে হয়তো ঘটে থাকে। ঠিক যেমন আমার জীবনে একবার ঘটেছে। গল্পটা তাহলে বলি, শোনো। বর্ষাকাল, দিবা রাত্রে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। কলকাতার পথ ঘাট সব কাদায় একেবারে একাকার। বাড়ি থেকে বেরোবার উপায় নেই। সেই দিন বৈকালে বৃষ্টিটা একটু ধরেছিল। কয়েকদিন ধরে দিবারাত্রে কেমন যেন অন্ধকার, মেঘলা মেঘলা আকাশ আর কুয়াশার মতো গুড়ি গুড়ি বৃষ্টি দেখে প্রাণ যেন একেবারে হাঁপিয়ে উঠেছে। হঠাৎই যেন একটুখানি সূর্যের আলো দেখাও গেল। ছাতি হাতে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম। ঠিক কোথায় যাব তার কোনো স্থিরতা নেই। মোটরের চাকায় কাদা ছিটকে একদিন আমার ফর্সা কাপড় জামা সব নষ্ট হয়ে গিয়েছিল, সে কথা আমি আজও ভুলিনি। তাই যথাসম্ভব কাপড় জামা সামলে নিয়ে ফুটপাতের এক পাশ ঘেঁষে চলেছি তো চলেইছি। এমন উদ্দেশ্যহীনের মতো কতক্ষণই বা ঘুরব। পথের ধারে উঁচু একটা রকের ওপর সারি সারি পুরনো বইয়ের দোকান। গত কয়েকদিনের বাদলের জন্য দোকানে তালা পড়ে গিয়েছিল একেবারে, খুলতেই পারিনি ওরা। আজ আকাশের অবস্থা একটু ফর্সা দেখে ভরসা করে আবার তারা বই সাজিয়ে বসেছে। ভাবলাম ভালো বই কিছু যদি থাকে তাহলে দেখাই যাক। বই দেখবার জন্য দাঁড়ালাম। এটা সেটা উল্টে পাল্টে দেখছি। বাজার কয়েকদিন ধরে ভারী মন্দই গেছে, যার কারণে দোকানদার যা হোক একটা কিছু বই কেনবার জন্য একেবারে উদগ্রীব হয়ে উঠেছে। কিন্তু সমস্যা একটাই, কোনো ভালো বই নেই এর কাছে। আকাশের দিকে তাকাতেই দেখলাম আবার সে অন্ধকার হয়ে আসছে। সঙ্গে সঙ্গে মেঘটা আবার গুড়গুড় করে উঠল। ভাবলাম কাজ নেই আর এই বই দেখে, বাড়ি ফিরে যাই। ফেরবার জন্য যে পেছন ফিরেছি, এমনই অদৃষ্ট যে আমার হাতের ছাতাটার খোঁচা লেগে রকের ওপর সারি সারি সাজানো বইয়ের থাক থেকে একটা বই হঠাৎই রাস্তায় ছিটকে পড়ে গেল। মনে মনে ভাবলাম, ছি ছি, এ কি করলাম। বইখানা রাস্তা থেকে তুলতে গিয়ে দেখি জলের কাদায় কয়েকটা পাতা নষ্ট হয়ে গেছে। দোকানদার হাই হাই করে উঠলেন। দেখলাম এ অবস্থায় বইখানি দোকানদারের হাতে ফেরত দিয়ে চলে যাওয়া একদমই উচিত হবে না। বইখানা নষ্ট হলো তো আমারই জন্য, দামটা অন্তত তাকে দিয়ে যাওয়া উচিত। কাজে ওনাকে বইটার দাম জিজ্ঞাসা করলাম। আচ্ছা, বইটার কত দাম? দোকানদার বললেন, দাম তো বাবু বেশি নয়, 4 আনা দাম। কিন্তু আজ 4 দিন ধরে একটি পয়সার বেচা কেনা হয়নি। বেচারার মুখের অবস্থা থেকে দয়া হলো। পকেট থেকে 4 আনা পয়সা বের করে তার হাতে দিলাম। দেখলাম লোকটি বেশ খুশি হয়ে উঠেছে। তখনই বইখানি আমার হাত থেকে নিয়ে ভালো করে মুছে একটা প্যাকেটে ভরে আমাকে দিয়ে দিল। আমি তখন ওনাকে বললাম, ও নিয়ে আমি আর কি করব বলো, রেখে দাও তোমার কাছে, কেউ নিতে চাই তো তাকে বিক্রি করে দিও। দোকানদার কিন্তু কোনো মতেই রাজি হলো না। বইয়ের দাম সে যেহেতু পেয়ে গেছে, কাজে সেই বই সে আর তার কাছে রাখবে না।
বইয়ের নাম দেখলাম ধর্ম ও জীবন। মনে হলো ধরছাই, ওই বই নিয়ে আমি কি করব, কিন্তু বাধ্য হয়ে নিতে হলো। ভাবলাম দেব কোথাও রাস্তার মাঝখানে ফেলে। এইবার সে এক ভারী মজার কাণ্ড বাঁধল। নিতান্ত অনিচ্ছা সত্ত্বেও বইখানি হাতে নিয়ে চলেছি। খানিক দূর গিয়েই রাস্তার ধারে বইখানা ছুঁড়ে ফেলে দিলাম। ফেলে দিয়ে সেই দিকে আর তাকালাম না, না তাকিয়ে এগিয়ে চললাম। কিছু দূর যেতে না যেতেই পিছন থেকে একটি ছোকরা ছুটতে ছুটতে আমার কাছে এসে বলল, এই যে ওই ও মশাই শুনুন। আমি ভিড়ে দাঁড়িয়ে ওকে বললাম, আমায় ডাকছ? ছোকরাটি সেই কাগজ মোড়া বইখানি আমার হাতে দিয়ে বলল, এই যে এই এই বইখানা আপনার হাত থেকে পড়ে গিয়েছিল, আপনি বুঝতে পারেননি? বইখানা যে আমি ইচ্ছা করে ফেলে দিয়েছিলাম সেই কথা আর বলতে পারলাম না। সে আর কি বলি, যেটা কাছে পেতে চাইছিলাম না সেটা নিজে থেকেই আবার কাছে চলে এলো। যেতে যেতে বাঁ হাতে একটা বাড়ির সম্মুখে দেখলাম রকটা ফাঁকা, কেউ কোথাও নেই। বইখানি ধীরে ধীরে রকের ওপরে নামিয়ে দিলাম। ভাবলাম যার খুশি সে নিয়ে যাবে, আমারও বইয়ের কোনো প্রয়োজন নেই। কিন্তু আশ্চর্য ব্যাপার ঘটল, এবারও ঠিক তেমনই। লোকজন কেউ কোথাও নেই, অথচ কয়েকবার যেতে না যেতেই একটি ছোট্ট ছেলে বইখানি হাতে নিয়ে আমার কাছে এসে দাঁড়ালো। বলল, এই যে বইখানি আপনি ফেলে যাচ্ছেন যে। অগত্যা কি আর করি, হাত পেতে নিলাম বইখানি নিয়ে। ভাবলাম এবারে কি এমন জায়গায় ফেলবো যেখানে কেউ আর দেখতেই পাবে না। পাশের একটা গলির ভেতরে ঢুকলাম। রাস্তায় লোকজন খুব কম, ভালোই হয়েছে, এবার আর কেউ দেখতে পাবে না। কোথায় ফেলি ভাবতে ভাবতে হেঁটেই চলেছি। হঠাৎই দেখি রাস্তার পাশে একটা প্রকাণ্ড বাড়ি, তারপরেই বাগানের মতো কি যেন একটা প্রাচীর দিয়ে ঘেরা। ভালো করে চারিদিকটা তাকিয়ে দেখলাম, না, কেউ কোথাও নেই। এটাই তো উপযুক্ত সময়। সেই ভেবেই প্রাচীরের ওপর বইখানি হেলাফেলা করে ছুঁড়ে দিলাম। পাঁচিরের ওপারেও একটা শব্দ পেলাম, বুঝলাম বইখানি আবার একটা পাঁচিরের গা ঘেঁষেই পড়েছে। মনে মনে বললাম, ওহ, শান্তি পেলাম, বইটা থেকে এবার মনে হয় বাঁচলাম। নিশ্চিন্ত মনে এগিয়ে চলেছি। হঠাৎ একটা নারী কণ্ঠস্বরে আমি থমকে দাঁড়িয়ে পড়লাম। পিছন ফিরতে দেখি একটা 12-13 বছরের সুন্দরী মেয়ে মুখে হাসি নিয়ে আমার দিকে ছুটে আসছে। কাছে আসতেই অবাক হয়ে গেলাম, দেখলাম তারও হাতে আমার সেই বই। মেয়েটি বলল, আগে দোতলার জানালা থেকে আমি দেখলাম, আপনি বোধহয় পাঁচিলের ওপরে রেখেছিলেন, বইটা পড়ে গিয়েছিল, তা আর খোঁজ করলেন না কেন? কি আর বলবো ওকে, একটু মৃদু হেসে বইখানি তার হাত থেকে নিলাম। ভাবলাম সর্বনাশ ঘটল তো, আচ্ছা এটা ভুতুরে বই নয় তো? যাকে, আমার কাছ থেকে যখন কিছুতেই যাচ্ছে না তখন থাক, আর একে ফেলে কাজ নেই, বাড়িতেই নিয়ে গিয়ে রাখি। বাড়িতে এমনিতে আমার অনেক বই জড়ো হয়েছে, তারই এক পাশে তাকের ওপরে তুলে রাখলাম। মনে মনে বললাম, থাকো তবে, যেতে যখন চাইছো না তখন থাকো। কিছুক্ষণ পরই মা আমাকে ডাকলেন চা খাওয়ার জন্য। পাশের ঘরে চা খেতে গেলাম। চা খেতে খেতেই সন্ধে হয়ে গেল। বাইরে তখন ঝমঝম করে আবার বৃষ্টি নেমে গেছে। আমার ঘরে এসে সুইচ টিপে আলো জ্বাললাম। ভাবলাম এই বাদলের দিনে কিছু পড়া যাক। বই নেওয়ার জন্য সেলফের দিকে যাচ্ছি, হঠাৎই বিস্ময়ে একেবারে আমি হতবাক হয়ে গেলাম। দেখলাম সেই বইখানা আমার টেবিলের ওপরে খোলা অবস্থায় পড়ে রয়েছে। দেখে মনে হলো এই মাত্র কে যেন পড়তে পড়তে উঠে গেছে, কিন্তু আমার ঘরে এই সময় কে আসবে?
বাড়িতে শুধু মা আর আমি। একটা বোন আছে, তবে সে তো বোর্ডিংয়ে। বাড়িতে একটা চাকরও পর্যন্ত নেই। তবে কি অনিমাই বোর্ডিং থেকে ফিরে এলো? সঙ্গে সঙ্গে আমি মায়ের কাছে ছুটে গেলাম জিজ্ঞাসা করতে। মা আমাকে বললেন, কই না তো, অনিমা তো আসেনি। ভাবলাম সেলফ থেকে কি বইখানা পড়ে গেল, বেড়ালে ফেলে দিয়েছে, কিন্তু তারও তো কোনো সম্ভাবনা দেখলাম না। তাছাড়া ফেললে সেখান থেকে সেটা মেঝেতেই পড়তো। টেবিলটা তো ছিল অনেক দূরে, তার উপরে এমন খোলাভাবে। বইটায় হাত না লাগিয়ে ভালো করে দেখবার জন্য তার উপর ঝুঁকে পড়লাম। কিনবার সময় তখনও দেখেছিলাম, এখনো দেখলাম বইখানি কে যেন লাল পেন্সিলে দাগ দিয়ে দিয়ে অতি যত্নে পড়েছে। বইয়ের যে পাতাটা খোলা ছিল তারই নিচের দিকে যে জায়গাটায় লাল পেন্সিলে দাগ দেওয়া ছিল, অন্য মনুষ্যের মতো সেই লাইন কটা পড়ে ফেললাম। লেখা রয়েছে, মানুষের মৃত্যুর কোনো স্থিরতা নেই, যে কোনো মুহূর্তে তুমি মরিয়া যাইতে পারো, সুতরাং তাহার পূর্বে তোমার ঋণ তুমি পরিশোধ করিও, তাহা না হইলে। সত্যই ব্যাপারটা আমাকে ভাবিয়ে তুলল। কার কাছে আমার কি কি ঋণ আছে আমি ভাবতে বসলাম। আমার মনে পড়ল, একদিন একটা বন্ধুর কাছ থেকে আমি 5টা টাকা ধার নিয়েছিলাম। দিচ্ছি দিচ্ছি করে দেওয়াই হয়নি। সে আজ প্রায় 5-6 মাস হয়ে গেল। সঙ্গে সঙ্গে পকেটে 5টা টাকা পুরে আমি আমার শ্যামবাজারের সেই বন্ধুর কাছে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি বন্ধু আজ 2 মাস শয্যাগত। ধরতে গেলে একরকম মৃত্যু শয্যায়। এমনই রুগ্ন কঙ্কলাস্বর হয়ে গেছে যে দেখলে আর চিনবার জো নেই। আমাকে দেখে তো চিনতেই পারল না। ওর বিধবা দিদি আমার কাছে এসে দাঁড়ালেন। দেখলাম চোখ দুটি তার ছলছল করছে। আসবার সময় 5টা টাকা দিদির হাতিয়ে দিলাম। বললাম, এই নিন, এই 5টা টাকা অজিত পেত আমার কাছ থেকে। দিদির মুখখানি কেমন যেন উজ্জ্বল হয়ে উঠল, আর সঙ্গে সঙ্গে 2 চোখের কোণ বেয়ে 2টি অশ্রুর ধারা গড়িয়ে এলো। ঠোঁট দুটো একবার চেপে প্রাণপণে নিজেকে সামনে নিয়ে দিদি বললেন, কি কি উপকারী যে তুমি আমাদের করলে ভাই। 5টি টাকার কথাই আজ আমি সারা দিন ভেবে চলেছিলাম। ডাক্তার বলে গেছেন টাকা না দিলে ইঞ্জেকশন দেবেন না। কিছুদিন পর খবর পেয়েছি অজিত সেরে উঠেছে। মৃত্যুর মুখ থেকে একরকম বেঁচে ফিরে আসাই বলতে হবে। দিদি এও বলেছিলেন আমাকে যে আমার দেওয়া সেই 5টা টাকা দেওয়া হয়েছিল বলেই অজিত আজকে সুস্থ হয়ে উঠেছে, না হলে হতোই না। কিন্তু আমি ভাবছি, এই অজিতের বাচ্চার সঙ্গে আমার সেই ভুতুরে বইটারও কি কোনো সম্বন্ধ আছে? ভেবে ভেবে কোনো কুল কিনারাও পাচ্ছি না। এখানেই শেষ করলাম আজকের এই গল্পটি। আজকের এই গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন এবং কেমন লাগলো জানাতে ভুলবেন না। ধন্যবাদ।